নমস্কার, আমরা ফিরে এসেছি নিশাচরি কথা নিয়ে। আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বন কুঠির রহস্য। গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় আমি নীল। শুরু হচ্ছে বন কুঠির রহস্য। চিঠিটা পেয়ে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। বছর 10 তো হবেই, মানে কলেজ ছাড়ার পর থেকে সুকুমারের সঙ্গে আর দেখা হয়নি। শুনেছিলাম উড়িষ্যার এক জঙ্গলে কাঠ কেটে চালান দিচ্ছে, ব্যবসায় বেশ 2 পয়সা করেছে। কলকাতায় সে আসেই না। চিঠিতে লেখা, ভাই আমার বড় বিপদ, তুই আমাকে বাঁচা, যত তাড়াতাড়ি পারিস আয়। কটকে নেমে ট্যাক্সিতে সারানা জঙ্গল চলে আসবি। আমার বাংলোর নাম বনকুটি, যাকে জিজ্ঞাসা করবি সেই দেখিয়ে দেবে। আসিস ভাই, তোর আশায় রইলাম। ইতি সুকুমার। চিঠিটা পেয়ে খুব চিন্তায় পড়ে গেলাম। কি এমন বিপদ হতে পারে সুকুমারের? ব্যবসার জন্য যদি টাকার দরকার হয়ে থাকে, তাহলে আমি আর কি বা সাহায্য করতে পারি? আমার সামান্য চাকরি, একলা মানুষ, তাই কোনো রকমে চলে যায়। তবে কি ওখানকার মজুরদের সঙ্গে কোনো রকম গোলমাল বাঁধল? তাহলেই বা আমি কি করতে পারি? যাই হোক, বিপদ যখন লিখেছে তখন একবার যাওয়া দরকার। অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম। কটকে নামলাম সন্ধ্যা 6টায়। স্টেশনে অনেক ট্যাক্সি রয়েছে, কিন্তু সারানার জঙ্গল যেতে কেউ রাজি হলো না। যাকে জিজ্ঞাসা করি সেই বলে যেতে 4 ঘন্টা লেগে যাবে। ফেরার সময় তো রাতে বিপদ আছে, খুব চিতাবাঘের উপদ্রব। 2-1 জন বলল রাতটা ওয়েটিং রুমে কাটিয়ে সকালেই যাবে। ভেবে দেখলাম সেটাই ঠিক হবে। নতুন জায়গা, বিশেষ করে জঙ্গলে রাতে না যাওয়াই ঠিক। ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে সকালে ট্যাক্সি ধরলাম। শহর ছাড়িয়ে বেশ কিছুটা যাওয়ার পর জঙ্গলের এলাকা শুরু হলো। বড় বড় শাল আর কেঁত গাছ, ঘন লতার ঝোপ, সূর্যের আলো বন্ধ, দিনের বেলাতেই আবছা অন্ধকার। একটু এগিয়েই ট্যাক্সি থেমে গেল, আর পথ নেই। জিজ্ঞেস করলাম কি হলো? ট্যাক্সি ড্রাইভার বলল আর রাস্তা নেই, আপনাকে হেঁটেই যেতে হবে। জিজ্ঞেস করলাম সারানা জঙ্গল কতদূর? ট্যাক্সি ড্রাইভার আঙুল দিয়ে একটা ফলকের দিকে দেখালো, তাতে লেখা আছে সারানার জঙ্গল। বলল এখান থেকেই শুরু। জিজ্ঞাসা করলাম বনকুটি কতটা দূর হবে? ট্যাক্সি ড্রাইভার বলল সে বলতে পারবে না, আপনি নেমে খোঁজ করুন। অগত্যা ভাড়া মিটিয়ে কাঁধে ঝোলা, হাতে সুটকেস নিয়ে নেমে পড়লাম। সরু পায়ে চলা পথ ক্রমেই সংকীর্ণ হয়ে এলো। ঝিঁঝির একটানা শব্দ, নাম না জানা পাখির কর্কশ ডাক, বাতাসে পাতা কাঁপার শিরশিরানি আওয়াজ। এই অজগর জঙ্গলে সুকুমার থাকে কি করে? অর্থের জন্য মানুষ বুঝি সবকিছুতেই অভ্যস্ত হয়ে যায়। বেশ কিছুটা যাবার পর 3 কাঠুরিয়ার সঙ্গে দেখা হয়ে গেল। সকলের হাতেই কুড়ুল, ঝুড়িগুলো টুপির মতো মাথায় পড়েছে। তাদের প্রশ্ন করলাম, আচ্ছা বনকুটি কোন দিকে? তারা নিজেদের মধ্যে কি বলা বলি করল। কয়েকবার আমাকে আপাদমস্তক দেখে নিল। তারপর একজন বলল, বনকুঠি ও সোজা ডান দিকে, পুকুরের পাশে। চলতে চলতে লক্ষ্য করলাম কাঠুরিয়ারা একটা গাছের নিচে দাঁড়িয়ে আমাকে দেখছে। গভীর জঙ্গলে নতুন লোক দেখে তাদের কৌতূহল হওয়াই স্বাভাবিক। একটু পরে ঝোপের আড়ালে আর তাদের দেখা গেল না। সোজা হাঁটতে লাগলাম। ঘামে সমস্ত শরীর ভিজে গেছে। শহরের লোক, এতটা হাঁটা অভ্যেস নেই। পা দুটো টনটন করছে। একটু এগোতেই পুকুর দেখা গেল। পুকুর নয়, বিরাট ঝিল। জল দেখা গেল না, পদ্ম পাতায় ভর্তি। তার পাশেই একটা বাংলো। চারপাশের রঙের সঙ্গে মিলিয়ে বাংলোর রঙও সবুজ। ছোট গেট, গেটের ওপর একটা লতা উঠেছে, তাতে বেগুনি রঙের থোকা থোকা ফুল। চমৎকার বাংলো। পথের কষ্ট যেন নিমেষে মুছে গেল। গেটের কাছ বরাবর গিয়ে নজরে পড়ল একটা কাঠের ওপর সবুজ রং দিয়ে লেখা বনকুঠি। গেট ঠেলে ভিতরে ঢুকেই দাঁড়িয়ে পড়তে হলো।
দরজায় তালা ঝুলছে, তার মানে সুকুমার নেই, বেরিয়েছে। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। সুটকেস আর ঝোলা পাশে রেখে দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। বেশ ঝিরঝিরে বাতাস বইছে। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল, ঘড়ি দেখে চমকে উঠলাম। 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, তখনও দরজায় তালা ঝুলছে। বুদ্ধি করে ঝোলার মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম। কটক স্টেশন থেকে ফ্লাস্কে গরম চা ভরে নিয়েছিলাম। আপাতত তাই খেয়ে প্রাণ বাঁচালাম। নেমে কিছুক্ষণ পায়চারি করলাম। সব জানলা বন্ধ, সেটাই স্বাভাবিক। এই ঘন জঙ্গলে কেউ জানলা খুলে বাইরে যায় নাকি? জানলা দিয়ে বাইরে থেকে সাপ খুব ঘরের মধ্যে ঢুকে পড়তে পারে। আরও 2 ঘন্টা কাটল। সুকুমার কলকাতায় চলে গিয়েছে। আমি যে আসবই সেটা তো তার জানবার কথা নয়। তবু চিঠি যখন আমাকে দিয়েছে তখন তার 2-1 দিন অপেক্ষা করা উচিত ছিল। দরজার কাছে এগিয়ে গেলাম। খুব কম দামি মোছে পড়া তালা ঝুলছে। জোরে কয়েকবার টানতেই তালাটা খুলে এলো। বাড়ির মধ্যে ঢুকলাম। একটা খাট, বিছানা পাতা, একপাশে আলমারি, বোধহয় কাপড় জামা রাখা, একটা গোল টেবিল আর একটা চেয়ার। খিদে চোখে অন্ধকার দেখছি। ছুটে রান্নাঘরে গেলাম। একটা জালের মিটশে খুলতেই দেখলাম চাল, ডাল, আলু আর ডিম রয়েছে। নিচে একটা স্টোভ। রান্না করার অভ্যাস আমার ছিল। একসঙ্গে চাল ডাল চড়িয়ে দিলাম, তার মধ্যে আলুও ছেড়ে দিলাম। 2টো ডিমও ভাজলাম। খাওয়া সেরে নিলাম। সুকুমারের জন্য খিচুড়ি আর ডিম ভাজা আলাদা করে রেখে দিলাম। তারপর সোজা শুয়ে পড়লাম বিছানায়। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। খুটখাট শব্দ হতেই উঠে বসলাম। দরজার ওপারে বিশ্রী একটা মুখ দেখা গেল। খোঁচা খোঁচা, কাঁচা পাকা দাড়ি, খুদে লাল চোখ, পরনে ছেঁড়া শার্ট আর প্যান্ট। চেঁচিয়ে উঠলাম, কে? লোকটা ভিতরে এসে বলল, আপনি কে? বাড়ির মধ্যে ঢুকলেন কি করে? তার কথায় উত্তর না দিয়ে বললাম, তুমি কে আগে তাই বলো। আমি সুকুমারের বন্ধু। সুকুমার কখন আসবে? আমি তো ভোর থেকে অপেক্ষা করছি। লোকটার ভাঙাচোরা মুখে বিস্ময়ের রেখা ফুটে উঠল। 2টো চোখ বিস্ফারিত। আমায় আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল, কে আসবে? বাবু? মরা মানুষ কি ফিরে আসে? কথাটা কানে যেতেই লাফিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালাম। কে মরা মানুষ? কি যাতা বলছো? আপনি শোনেননি কিছু? নিজের দোষে বাবু মরণ ডেকে আনলো। মাথার মধ্যে সব গোলমাল হয়ে গেল। সুকুমার নেই। যে বিপদের ভয়ে সে আমাকে চিঠি লিখে আসতে বলেছিল, সেই বিপদই বুঝি তাকে গ্রাস করলো। আমার কি আসতে দেরি হয়েছে? কি লজ্জা! বন্ধুর প্রাণ বাঁচাতে পারলাম না। লোকটাকে বললাম, সব ব্যাপারটা একটু খুলে বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। লোকটা মেঝের ওপর বসলো। খুব নিচু গলায় বলতে শুরু করলো, বাবু তো কাঠের কারবার করতেন। জঙ্গলের একেবারে শেষের দিকে একটা গাছ আছে, সেটাকে আমরা তোঙ্গা গাছ বলি। সে গাছ কেউ কাটে না, তাতে অপদেবতার বাস। কাঠুরিয়া কেউ সে গাছ কাটতে রাজি হলো না। সবাই চলে এলো জঙ্গল থেকে, কিন্তু বাবু নাছোড় বান্দা। বলল, এ জঙ্গলের সব গাছ আমি ইজারা নিয়েছি, কোনো গাছ আমি ছাড়বো না। বাবু কুড়াল নিয়ে নিজেই তার ডাল কাটতে শুরু করলেন। গোটা 3 ডাল মাটিতে লুটিয়ে পড়ল। কাটা জায়গা দিয়ে রক্তের মতো আঠা ঝরতে লাগলো। আমি জোর করে বাবুকে টেনে বাড়ি নিয়ে এসেছিলাম। তারপর কি? পরের দিন ভোরে এসে দেখি সদর দরজা খোলা। বাবু মেঝের ওপর পড়ে আছেন। চোখ দুটো যেন ঠিকরে বের হচ্ছে।
বাবুকে কেউ গলা টিপে মেরে ফেলেছে। বাবুর হাতের মুঠোয় তোঙ্গা গাছের একটা ডাল। বললাম, তার মানে সুকুমারকে ডাকাতে মেরে ফেলেছে? না বাবু, এখানে চোর ডাকাত নেই। এত গভীর জঙ্গলে কে আসবে ডাকাতি করতে? ডাকাত হলে বাবুর টাকা করি জামা কাপড় কি নিয়ে যেত না? কিচ্ছু কেউ ছোঁয়নি। তাছাড়া বাবুর আর এক হাতের মুঠোয় একটা কাগজ ছিল, তাতে লেখা, তোঙ্গা বাবার কোপ থেকে আমাকে বাঁচাও, আমার বড় কষ্ট হচ্ছে। তোঙ্গা গাছের শক্ত ডাল আমাকে গলা চেপে ধরেছে। ও, কাগজটা কোথায়? এই যে বাবু। লোকটা উঠে রান্নাঘরে গিয়ে একটা হাঁড়ির মধ্যে থেকে ডায়েরির একটা ছেঁড়া পাতা নিয়ে আমার হাতে দিল। লোকটা যা বলেছিল সেই সবই কাগজে লেখা রয়েছে, সুকুমারেরই হাতের লেখা। জিজ্ঞাসা করলাম, তুমি বাংলা পড়তে পারো? বলতে পারি বাবু, পড়তে পারি না। তবে এ লেখা পড়লে কি করে? আমি পড়িনি বাবু, পুলিশের লোক এসেছিল খবর পেয়ে, তাদের মধ্যে একজন বাংলা জানত, সেই পড়ে শুনিয়েছিল। কাগজটা আমার হাতে ফেরত দিয়ে বলেছিল, যত সব আজগুবি কাণ্ড। কথাটা হঠাৎ আমার মনে পড়ে গেল। সব ব্যাপারটা কেমন রহস্যজনক। অলৌকিক ব্যাপারে আমার মোটেই বিশ্বাস নেই। কতদিন আগে এটা হয়েছে? লোকটা হিসাব করে বলল, তা 3-15 তো হবেই। মিথ্যে কথা, ধমক দিয়ে উঠলাম। 5 দিন আগে সুকুমার আমাকে চিঠি দিয়েছিল। এই দেখো সেই চিঠি। পকেট থেকে পোস্টকার্ডটা লোকটার দিকে এগিয়ে দিতে গিয়েই চমকে উঠলাম। পোস্টকার্ডে একটিও আঁচড় নেই, কেবল লাল লাল ছোপ। সুকুমারের গলায় যে ধরনের লাল দাগের কথা লোকটা বলেছিল, অনেকটা বুঝি সেই ধরনের। শুনছিলেন বনকুঠির রহস্য, রচনা হরি নারায়ণ চট্টোপাধ্যায়, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় নীল। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসবো ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।